বিএনপি রাজনীতি করতে পারতো, বিএনপি থাকতে পারতো ভালোভাবে যদি ভারত যেত সমঝোতার মাধ্যমে, তাহলে বিএনপির ভবিষ্যৎ কি হবে সামনে? শেখ হাসিনা বিএনপিকে রাজনীতি করতে তো দিয়েছেন 17 বছর, তেমনি বাংলাদেশ পন্থী শব্দ রাজনীতি করবে। বাংলাদেশ বিরোধী অপশক্তি যারা জামাত বা অন্যান্য, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না এবং থাকা উচিত না। কারণ এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। তারা আমাদের পতাকা পরিবর্তন করতে চায়, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, বাংলাদেশ নামটাকে পরিবর্তন করতে চায়। সেই পাখি বীজ পাকিস্তানের পাপের সন্তান এবং জঙ্গি জিহাদি, এদের একদম সমাধি হবে বাংলাদেশে। আপনি লিখে রাখতে পারেন, শেখ হাসিনা এবার চলে আসবেন। তার আগে বলছি, আব্দুল ফাতাহ আল সিসি যে কোনো মুহূর্তে আসবেন। এখন কখন আসবেন সেটা আর বলার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে যেমন এখন যখন তখন বিদ্যুৎ যায়, আমরাও জানি না, ঠিক তেমনি যখন তখন বিএনপি সরকারের পতন হবে। তো ভুটানের যে রাজা ঢাকায় এসছেন, ওনার সাথে বাংলাদেশের একটা অন্য সম্পর্ক আছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাহেবের বাল্য বন্ধু, স্কুল জীবনের বন্ধু। তারা ননিতাল স্কুলে পড়েছেন ভারতের একসঙ্গে। সেই সূত্রে এই রাজা জিগমে ওয়াংচুক, পেশার ওয়াংচুক, তিনি কিন্তু শেখ হাসিনাকে মা সম্বোধনে ডাকেন, পা ছুঁয়ে সালাম করেন এবং এই যে সায়মাবাদের পুতুল, এদেরকে উনি একদম আপন বোনের মতো দেখেন। এবং আপনি এটাও জানেন যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী যেটা হয়েছে, সেটার ভুটানেও কিন্তু সংস্করণ বের হয়েছে এই রাজার উদ্যোগে। তো শেখ হাসিনা মানে ভুটানের রাজ পরিবারের কাছে উনি ঠিক রাজমাতার সমান সম্মান উনি পান, রাজমাতা। তো এই ভুটানের রাজা, যার কাছে শেখ হাসিনা মায়ের মতো, যার কাছে সাইমাবাদের পুতুল বোনের মতো, বা সত্যিবাদী হয়তো একেবারেই বাল্যকালের বন্ধু, শিশুকালের বন্ধু আসলে। তো এটা বোঝার জন্য তো আর রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই যে উনি বাংলাদেশে এসছেন শেখ হাসিনার মামলা মকদ্দমার বিষয়গুলোকে জানতে, এবং তিনি এসছেন অবশ্যই শেখ হাসিনার যে প্রত্যাবর্তন যেটা ঘটবে যে কোনো সময়, সেই বিষয়। এবার আমরা হয়তো রাষ্ট্রযন্ত্রের কাছে অনেক কিছু জানতে পারবো না। রাষ্ট্রযন্ত্রের বর্তমানে যারা আছে তারা তো আমাদের অনেক কিছু জানায় না। যে ধরুন যে জাতিসংঘের যে শান্তি নিরাপত্তা পরিষদের যে ঘোষণাটা বা হুঁশিয়ারিটা এসছে যে বাংলাদেশে আল কায়দা প্রবেশ করছে, এটাকে তো বলে দিয়েছে অনুমান নির্ভর। আবার হিউম্যান রাইটস ওয়াচ যেটা দিয়েছে বাংলাদেশে, এই যে বিনা বিচারে বন্দীদের আটকে রাখার বিষয়, এটা বলেছে এটা যুক্তিহীন, ভিত্তিহীন। বা রংপুরে যে 4 জন হিন্দু সম্প্রদায়ের 4 জন সদস্যকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো। দেখুন, ধর্ষণ, হত্যা সবকিছু একটা ধামা চাপা। তো কাজেই এই সরকার কতটুকু ধামা চাপা করছে, এমনকি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওনার বিদেশি নাগরিকত্ব যেটা আমি প্রথম সামনে এনেছি, এটা নিয়েও তো নানান প্রদানি চলছে। এবং আপনিও জানেন, আমিও জানি যে শুধু হুমায়ুন কবির নন, খুব বঙ্গভবনের ভেতরে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরে বিদেশি পাসপোর্টধারী আছে, তার প্রমাণ আমার কাছে, সুনির্দিষ্ট প্রমাণ আছে। তো কাজেই এই সরকার ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক কেন এসেছেন আমাদেরকে জানতে দিবে না, কিন্তু আমরা বুঝি। বিশেষ করে যখন তারেক রহমান সাম্প্রতিক সময়ে ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেছেন, ভারতের রাষ্ট্রকে অপমান করেছেন, ভারতের 140 কোটি মানুষকে অপমান করেছেন, যে উনি বলেননি উনি যাবেন কি যাবেন না, ওনার জন্য এত রাজকীয় আয়োজন করা হলো। এরপর ভারত নিশ্চয় তো চুপ করে বসে থাকবে না।
আর আপনি জানেন যে আমাদের বিদ্যুৎ গুলো রামপাল বলুন আর আদানি বলুন, এগুলো তো ভারতের। তো বিদ্যুৎ গুলো যদি বন্ধ হয়ে যায় বা এবং ডিজেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তার খুবই প্রকট সম্ভাবনা যে কোনো সম্বন্ধ করে দিবে ভারত। তখন আপনি পাকিস্তান থেকে বিদ্যুৎ আনুন বা আমেরিকা থেকে নিয়ে আসেন জাহাজে করে, কোনো সমস্যা তো নাই, ভারতের সমস্যা নেই। আপনি এই রাশিয়া থেকে চীন থেকে জাহাজে করে ডিজেল নিয়ে আসেন ইরানকে বুঝিয়ে। তো এসব করেন, কাজেই এই সরকার এখন ভয়ঙ্কর বিপদে আছে, ভয়ঙ্কর বিপদে। আমি শুধু একটা শব্দ উচ্চারণ করলাম, ভয়ঙ্কর বিপদ। আর ভুটানের রাজা এসেছেন, যে তার যে মায়ের মতো যে ব্যক্তি শেখ হাসিনা, তার বিষয়ে কথা বলতে, তার বন্ধু সজীব ওয়াজেদ জয়েন্টের সম্পর্কে কথা বলতে, এবং ভুটানের রাজার যে পরিবার, বঙ্গবন্ধু পরিবার, সেই পরিবারের বিষয়ে কথা বলতে আসছেন। এবং এই সরকার যত লাফালাফি করছে, বড় বড় কথা বলছে, দেখেছি ওই যে ইউনুসের যে একটা প্রেস সচিব ডাস্টবিন যাকে সবাই বলে, সে বলেছে শেখ হাসিনার জন্য নারী জল্লাদ রেডি করতে হবে। তো নারী জল্লাদ শেখ হাসিনার জন্য রেডি করতে হবে না। যারা এই 2024-এর অভ্যুত্থানের সঙ্গে জড়িত, দেখুন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এটাকে বিপ্লব বা আন্দোলন বলে না, বাংলাদেশ সেনাবাহিনী বলে অভ্যুত্থান। আর অভ্যুত্থানের শাস্তি সংবিধানে কি সেটা আমরা জানি। তো যারা শেখ হাসিনার ফাঁসি চায় তারা সবাই ফাঁসির দড়ি পরে বসে আছে, শুধু এটা থেকে টান পড়বে। এই টানটা কখন পড়বে সেটার অপেক্ষায় আমরা আছি। কাজে এখন ভুটানের রাজা আসছে, আরো অনেক কিছু আসবে, দেখবেন সব শেষে শেখ হাসিনা চলে আসবেন। এবং শেখ হাসিনা যে আসবেন তার আলামতই হলো আজকে ভুটানের রাজার কথিত যাত্রা বিরতি। এটাকে আমরা যাত্রা বিরতি বলছি। আমরা সংবাদ মাধ্যমে যেটি দেখছি যে তিনি সিঙ্গাপুর থেকে ভুটানে ফেরার পথে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন এবং স্বয়ং বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি তার সাথে সাক্ষাৎ করতে গেছেন। এটিকে কি আপনি বলছেন যে 1971 সালে যেভাবে ভুটানকে আগিয়ে দিয়ে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল তেমনটা কিছু কি? আপনি আরেকটু যদি বিস্তারিত ব্যাখ্যা করতেন। সিঙ্গাপুর থেকে ফেরার পথে বাংলাদেশ হয়ে যেতে হবে কেন? আপনি সিঙ্গাপুর থেকে ফিরতে হলে আপনি মানচিত্রটা দেখুন না। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসবে না তো, সিঙ্গাপুর থেকে সে মালয়েশিয়া হয়ে অন্য পথে ভারতের আকাশ পথে ভুটানে যাবে, বাংলাদেশটা তো এখানে আসেই না। আচ্ছা ধরে নিলাম যে সিঙ্গাপুরের থেকে উনি ফিরছিলেন, ফেরার পথে উনি বাংলাদেশে যাত্রা বিরতি করেছেন, ধরে নিলাম তর্কের খাতিরে, উনি বেড়াতে তো আসেন নাই। আর আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন যে তিনি যখন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করছিলেন, যে ফুলের তোড়া দেওয়ার ব্যাপারটা আপনি দেখুন, এতটা নার্ভাস যে ফুলের তোড়া হাত থেকে পড়ে যাচ্ছিল প্রেসিডেন্টের পিছনে যে গার্ড তাদের হাত থেকে। তো এগুলো দেখলে কি আমরা বুঝি না? আমরা সবই বুঝি। বা এই যে যারা ছিল বাংলাদেশের প্রতিনিধি যারা ছিল কলিনুর রহমান সহ, তাদের চেহারাকে দেখুন না, ঠিক এই চেহারাটা তারা ওই আপনার ভারতের যে এই কি বলে ভারতের যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে যখন বৈঠক হলো, বৈঠকের পরে যে চেহারাটা ছিল, এটাই তো, হাসি তো নাই, হাসি তো চলে গেছে কোথায় যেন, হাসি তাদের জন্য শেষ। এখন আমি বললাম যে এইগুলো এত গবেষণা করার কোনো প্রয়োজন নাই, এগুলো সবই হলো শেখ হাসিনার আগমনের ইঙ্গিত, সুস্পষ্ট ইঙ্গিত। শেখ হাসিনা আসতেছেন, অগাস্ট মাসে উনি আসবেন না সেটাও সম্ভবত আমি আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে অগাস্টে উনি আসবেন না। অগাস্টের দিনগুলো যাচ্ছে, শেখ হাসিনার আগমনের কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে, হয়ে গেছে বা হয়ে যাবে। কাজেই এই ভুটানের রাজার যাত্রা বিরতি বলুন আর যাই বলুন, সেটার সঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তন, ফিরে আসা জড়িত, সেটার সঙ্গে অনেক কিছু জড়িত, যেখানে এই সরকারে খুশি হওয়ার কিছু নাই। তৃতীয় হলো যে আপনি জানেন যে ভুটানে এত বেশি তাপ বিদ্যুৎ উৎপন্ন হয় কারণ ওখানে তো পাহাড়ি এলাকা, প্রচুর তাপ বিদ্যুৎ, নেপাল থেকেও বেশি। তো বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিরসনের জন্য ভুটান হয়তো সহযোগিতা করবে, সবাই করবে, কিন্তু সহযোগিতা করতে হলে তো আপনার ভারতের সম্মতি লাগবে। মানে ভুটান থেকে তো আর ভারতের রাস্তা জমি ব্যবহার না করে আসা সম্ভব না। তো তারেক রহমান সাহেব ভারতে না গিয়ে উনি রাজনৈতিক আত্মহত্যা করেছেন।
কূটনৈতিক আত্মহত্যা করেছেন, যার খেসারত তিনি এখন দিতে শুরু করবেন, এবং এটার আর কোনো সংশোধন নাই। এখন যদি তারেক রহমান সাহেব তিনি বসেও থাকেন কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, তারপরও এটার আর কোনো সংশোধন হবে না। কারণ তিনি ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেছেন, ভারতের জনগণকে অপমান করেছেন। যাদের কারণে অপমান করেছেন, এই যে ওনার যে একদম গোপাল ভাঁড়, যাদেরকে উনি লন্ডন থেকে নিয়ে আসতেন, এইগুলো লন্ডনে যারা ছিল একটাও তো কাজের বা কর্মের না। আপনি এটাও জানেন যে এই প্রধানমন্ত্রীর সাথে যারা লন্ডন থেকে এসছে তাদের অনেকের নামের আগে ডক্টরেট লাগানো হয়েছিল। তারপরে যখন বিতর্ক উঠলো কোথা থেকে ডক্টরেট করছে, তাড়াতাড়ি করে ফালাই দিচ্ছে। এইগুলো সব একদল নিষ্কর অকর্মা লোক, যাদের কোনো কাজকর্ম নাই। তারা 17 বছর ওনার চারিপাশে ছিল, ওনার সাথে চামচামি করছে, বাংলা ভাষায় যদি বলি। সেই চামচামির পুরস্কার স্বরূপ এদেরকে বসেছে। কিন্তু চামচা দিয়ে, মানে ছাগল দিয়ে তো হাল চাষ হয় না। তো এখন তারেক রহমানের বাংলাদেশ ওইভাবে চলছে যে এখানে উনি রাজনৈতিক কূটনৈতিক আত্মহত্যা করেছেন। শেখ হাসিনা চলে আসবেন, এবং শেখ হাসিনা আসার পর আমি এখন শুধু একটাই ভাবছি যে তারেক রহমান সাহেবের কি হবে। আচ্ছা, আমরা ভুটানের রাজা বিষয়ে জানলাম। আরেকটি জিনিস লক্ষণীয় যে আমরা গত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পর থেকে ডক্টর ইউনূসের আমেরিকা মুভমেন্ট, আমেরিকার এত বন্ধু, এত ঘনিষ্ঠ জন, আমরা আমেরিকা যাওয়া দেখলাম না। এবং সাম্প্রতিক সময় আপনি জানেন যে একটা গুঞ্জন চলছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়া হলো না, জাতিসংঘের মহাসচিব হওয়া হলো না, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন বিশেষ দূত মন্ত্রীর মর্যাদার হয়ে তিনি জাতিসংঘ পর্যন্ত যেতে পারেন। এটি নিয়ে আপনি কি ব্যাখ্যা দেবেন? আমি কিন্তু বলেছি তারেক রহমান সাহেব কূটনৈতিক এবং রাজনৈতিক আত্মহত্যা করেছেন ভারতে না গিয়ে। তো তারেক রহমান সাহেব আসলে আমি জানি না ওনাকে কারা কি বুদ্ধি দেয়। 7 মাসের বেশি সময় ইউনূস ক্ষমতায় নেই। তো ইউনূস কি 7 মাসে আমেরিকা গেছে একবারও শুনেছেন? ইউনূস তো যেতে পারছে না। ইউনূসের বিরুদ্ধে আমেরিকাতে তদন্ত চলছে। আর ইউনূস তো নিজেই যখন সরকার প্রধান ছিল, 2বার আমেরিকা গেছে, 24 এবং 25। সে কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পেরেছে? পারে তো নাই। এবং তারেক রহমান সাহেব ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারবেন না, ওনার খলিলুর এটা পারবে না। হ্যাঁ, তারেক রহমান সাহেবের একজন যোগ্য লোক এখন আছেন নিউ ইয়র্কে, আইরিন খান, যিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তো ওই আইরিন খানই যথেষ্ট যদি কিছু হয়। আর ইউনূসকে উনি নিয়ে যাবেন, এটাতে গুজবটা ছড়ানো হচ্ছে, আমিও সেই গুজবটা শুনেছি। কিন্তু আমার মনে হয় না, কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো ওয়ান কিক্স দ্য ডেড হর্স। তারেক রহমান সাহেব জানেন যে ইউনূস একটি মৃত ঘোড়া, এই মৃত ঘোড়া কিনে টেনে কোনো লাভ নাই। এখন ইউনূসকে যত তাড়াতাড়ি মাথা থেকে নামানো যায় সেই চিন্তায় তারেক রহমান আছেন। আপনি জানেন তাকে প্রেসিডেন্ট বানানো হয়নি। আপনি বলবেন দেখলাম তো ইউনূসকে নিয়ে গেল শপথ গ্রহণ অনুষ্ঠানে, একদম সবার সামনে বসালো, অথচ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে সেই অনুষ্ঠানে দেওয়া হলো না। এগুলো তারেক রহমান সাহেব একটু ভদ্রতা দেখাচ্ছেন। উনি তো কৃতজ্ঞ ইউনূসের প্রতি, তাই না? ইউনূসের কারণেই তো উনি ক্ষমতায় বসেছেন। কিন্তু শেষ তো ইউনূসকে দিয়ে তো পশ্চিমারা মার্কিনীরা টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে। তারেক রহমান এখন আর তাকে কিছু বানাবেন না, এইটা উনি দেবে গেছে। তবে আমি নিশ্চিত ভাবে আপনাকে বলছি যে শেখ হাসিনা আসার অনেক আগেই দেখবেন যে এই ইউনূসের কপালে অনেক খারাপ কিছু আছে। কারণ তারেক রহমান যখন বুঝে যাবেন যে ওনার সর্বনাশ হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো, তখন দেখবেন অনেক লন্ডন থেকে আনা লোকগুলাকে উনি প্যাকেট করে আবার লন্ডনে পাঠিয়ে দিবেন। কারণ উনি যখন বুঝে যাবেন যে এখন ওনার লন্ডনে যাওয়ার রিটার্ন টিকিট কাটার সময় চলে আসছে তারেক রহমান সাহেবের, তখন উনি এদেরকে লাথি মেরে মেরে বের করে দেবেন সবাইকে। এবং তারপরে দেখবেন যে ইউনূসের কিছু লোকদের ভিড়ে গেছে বিএনপিতে, যেমন আপনি বঙ্গভবনে দেখতেছেন যে ওই ইউনূসের প্রেস সেক্রেটারি কিছু বিতর্কিত লোকের সঙ্গে, পাকিস্তানপন্থী লোক যারা বঙ্গভবনে এখন প্রবেশ করেছে, তাদের সাথে সেলফি তুলছে, এটা তুলছে সেটা তুলতে তো কাজেই আপনি দেখবেন যে এই লোকগুলা সবগুলা লোকের, এই ইউনূসের সেই ডাস্টবিন থেকে শুরু করে সবার, বঙ্গভবনের ভিতরে যে পাকিস্তানি লোকগুলো ঢুকছে, এদের সবার খুব শিগগিরই খুব বাজে পরিণতি আসতেছে। এবং বাজে পরিণতি থেকে
আমি জানি না যে ভুটানের এই রাজাকে অনুরোধ করে আনা হয়েছে কিনা। যদি অনুরোধ করে আনা হয়েও থাকে আমি অবাক হব না, কারণ একটা কারণ আমি বললাম যে অনুরোধ করে আনা হয়েছে কিনা, যে বলা হচ্ছে যাত্রা বিরতি। তো যাত্রা বিরতি উনি সিঙ্গাপুর থেকে যেতাম, তাহলে তো এটা একদম তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত হয়। যাত্রা বিরতি মানে 5-10 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত হয়। তো ফজলুর রহমান সাহেবকে তো সেখানে দেখলাম, তো উনি তো নিউ ইয়র্ক থেকে ঢাকায় আসতে 16 ঘন্টা লাগে। তার মানে এটা তো যাত্রা বিরতি না, এটা তো পূর্ব নির্ধারিত একটা যাত্রা বিরতিও যদি হয়, এটা পূর্ব নির্ধারিত। তো এই পূর্ব নির্ধারিত কে করলো? বাংলাদেশ সরকার করলো? ভুটানের রাজার মাধ্যমে এবার ভারতকে বোঝানোর জন্য, নাকি ভুটানের রাজার মাধ্যমে শেখ হাসিনাকে ম্যানেজ করার জন্য? এটা আমাদের জানতে হলে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এভাবে নিশ্চিত থাকুন যে এটা স্রেফ যাত্রা বিরতি নয়, এটার পিছনে অনেক বড় কোনো ঘটনা আছে, যেটা আমরা খুব শিগগিরই জানবো। যাত্রা বিরতি কিংবা অন্য কিছু, এখানে ভুটানের রাজাকে কি আসলে বাংলাদেশ আহ্বান করে আনলো, নাকি ভারত ভুটানের রাজাকে বাংলাদেশে পাঠালো? যেভাবে 1971 সালে ভুটানকে দিয়ে স্বীকৃতি দেওয়ানো হয়েছিল, এমনটা কি হতে পারে? আপনি খানিক আগে বলছিলেন যে ভারতকে অপমান করা হয়েছে, রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, কুচকাওয়াজ বাতিল করার মতো ঘটনা ঘটছে, সেরকমটা কি? দেখুন, ভুটানকে দিয়ে যে স্বীকৃতি দিয়েছে ভুটান বাংলাদেশকে সর্বপ্রথম, এটা তো ভারতের কারণ। ভারত ভুটান সম্পর্ক তো ঐতিহাসিক। যেটা আমি বললাম আপনাকে, যে দেখবেন যে এটার পিছনে অন্য কোনো কারণ আছে। এই ভুটানের রাজা এত সস্তা জিনিস না যে হুট করে চলে আসছেন। উনি আসছেন শেখ হাসিনার জন্য, আমরা ওনাকে আনা হয়েছে ভারতকে ম্যানেজ করার। এই দুটোর একটা, আর কিছু না। আর বাংলাদেশ তো এখন কূটনৈতিক ভাবে আরো মহাবিপদে পড়তে যাচ্ছে, যেটা আপনি জানেন যে পাকিস্তানের এবং তুরস্কের নেতৃত্বাধীন মক্কা চুক্তির অধীনে সৌদি সামরিক জোটে তারা ঢুকবে। এটা নিয়ে বাংলাদেশে অনেক লোক উচ্ছ্বাস প্রকাশ করছেন, মানে পাকিস্তান পন্থীরা, যে বাংলাদেশ যাচ্ছে মুসলমান দেশ হিসেবে শক্তিশালী হবে। আবার কেউ কেউ বলছেন বাংলাদেশে তো পাকিস্তান তুরস্কের মতো সামরিক শক্তি নাই, সামরিক শক্তি অর্জন করতে হবে। দেখলাম প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন 26টা বিমান, যুদ্ধ বিমান কেনা হবে চীন থেকে। আরে ভাই, বাংলাদেশের লোকের খাওয়ার ব্যবস্থা নাই, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, মানুষ বেকারত্বে ভুগতেছে, আপনারা আছেন যুদ্ধ বিমান কেনা দিয়ে। আর যুদ্ধ বিমান তো আপনারা কিনতেও পারবেন না, সেই সময়টুকু আপনারা পাবেন না। আর আপনাদেরকে সৌদি জোটে কেন ঢোকানো হচ্ছে সেটা তো আপনারাও জানেন, মানুষকে বলছেন না। সৌদি জোটে তো ঢোকানো হচ্ছে আমেরিকার ইশারায়। আমি আপনার অনুষ্ঠানে বা অন্য অনেক অনুষ্ঠানে বলেছিলাম যে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে, এবং সেই স্বীকৃতিতে পাকিস্তানও স্বীকৃতি দিবে। তুরস্ক তো 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। সৌদি আরবের সাথে তো এরই মাঝে ইসরায়েলের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছে, বিমান যোগাযোগ সম্পর্ক স্থাপিত হয়েছে। তো বাংলাদেশকে এখন টানা হচ্ছে ওই জোটে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য। বাংলাদেশের 5 পয়সার লাভ হবে না, বাংলাদেশ কিছুই পাবে না, সব লাভ পাবে পাকিস্তান, আর সব লাভ পাবে তুরস্ক। একটা লাভ হবে, বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিলে ইসরায়েলের কাছ থেকে বাংলাদেশ অবশ্যই অনেক সহযোগিতা পাবে, টেকনোলজিক্যাল সহযোগিতা, সামরিক, সেটা তো অবশ্যই পাবে। কিন্তু যারা লাফাচ্ছে জেহাদি জজবা নিয়ে, যে আমরা এখন সৌদি জোটে ভারতকে দেখাই দিব, এটা করবো, ভারতকে দেখানোর কিছু নাই। ওটা ভারত বিরোধী জোট, ওইটা ইসরায়েলকে শক্তিশালী করার জোট। আর ইসরায়েল ভারত হলো অকৃত্রিম বন্ধু। কাজে এখানে যারা লাফায়, অনেকেই অনেক কিছু লাফাচ্ছে, যেমন প্রধানমন্ত্রী ভারত যান নাই, লাফাইছে তো অনেক লাফিয়েছে। ওরা তো জানে না যে বিদ্যুৎ ভারত যদি কাউকে সকালে বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের 70% এলাকায় আর কোনো বিদ্যুৎ থাকবে না, 70%। ডিজেল তো ভারত আগামী সপ্তাহ থেকে দিবে না, ভারতের ডিজেল ঘাটতি ইত্যাদি অনেক কিছু দিবে না, বাকি সব দিবে, খাদ্য দিবে, এটা দিবে, ডিজেলটা দিবে না। আপনি ডিজেল পাবেন কই? আপনি কি ওই মধ্যপ্রাচ্য থেকে আনতে পারবেন? হরমুজ প্রণালীতে ইরান ওখানে বাধা দিয়ে বসে আছে। কাজেই বাংলাদেশ অন্ধকারে ঢুকতে যাচ্ছে, এইটা বুঝে গেছে খলিলুর রহমান, এবং এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ একটা মহাবিপদে পড়ছে। এবং আপনি শুনেছেন বিএনপি 2001 থেকে 6 কামসাট বিদ্রোহের কথা শুনেছেন না, বিদ্যুতের ঘাটতিতে। এইবার তো সারা বাংলাদেশে কামসাট হবে, 64 জেলায় 460 উপজেলায় কালসাট হবে।
এই সরকার তো পড়ে যাবে, এই সরকার বেশিদিন টিকবে না। আজকে আপনার অনুষ্ঠানে আমি আবার বলছি যে সেই পরিস্থিতি চলে আসছে। একদিকে বিদ্যুৎ ঘাটতি, একদিকে তৌহিদি জনতা, একদিকে জঙ্গি উত্থান, একদিকে বোমা উদ্ধার, একদিকে জাতিসংঘের সাবধান বাণী। আমি বলছি এবার বাংলাদেশ সেই সময়ে উপনীত। আব্দেল ফাতাহ আল সিসি, একজন আব্দেল ফাতাহ আল সিসি আসছেন, যে কোনো সময় আসবেন। সে আসার ঘন্টা এখন বাজতেছে, সানাই বাজতেছে, এখন ঘটে যাবে। এখান থেকে আর কোনো রক্ষা নাই। আর সেই আব্দেল ফাতাহ আল সিসি এলে এই বাংলাদেশে যারা আজ দুর্বৃত্তমানা করছে, চাঁদাবাজি করছে, বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে, সবগুলাকে, এবং তৌহিদি জনতা সবগুলাকে, ঠিক মিশরের মতো, মিশরে যেমন মুসলিম বাজারকে কচু কাটা করা হয়েছিল, বাংলাদেশেও সেই কচু কাটা পর্ব শুরু হতে যাচ্ছে। সব শেষে এইটাই যে বাংলাদেশে আব্দেল ফাতাহ আল সিসি এখন চলে আসবেন। আর কোনো সময় নাই, কাল বিলম্ব হবে না, অচিরেই, অতি শীঘ্র, আমাদের কল্পনার চেয়ে আরো তাড়াতাড়ি বাংলাদেশে আব্দুল ফাতাহ আল সিসি আসছেন। কারণ বিএনপি সরকার এরই মধ্যে তার সমস্ত সুযোগ হারিয়ে ফেল করে ফেলে। আপনি বলছেন শেখ হাসিনার আগমনী বার্তা খুব জোরালো ভাবে তিনি আসছেন, কিন্তু খানিক আগে আপনি বললেন যে বাংলাদেশে তৌহিদি জনতার তাণ্ডব, জঙ্গিবাদের উত্থান, অর্থাৎ একটা প্রকৃতির রাজ্য হয়ে গেছে। এই প্রকৃতির রাজ্যে কি শেখ হাসিনার কি আদৌ আসা সম্ভব? তার ডিসেম্বরের রোডম্যাপ আছে, তিনি কি তার আগেই আসছেন? কি ঘটতে যাচ্ছে আসলে? না না, ডিসেম্বর এগুলো অনেক দূরবর্তী ব্যাপার। আমি তো বললাম এখন বিএনপি সরকার পতন হয়ে যাবে, একজন আব্দুল ফাতাহ আল সিসি আসতেছে। আব্দুল ফাতাহ আল সিসি আসার পরে কি আপনি পরিস্থিতি, পরিবেশ সব কিছু হয়ে যাবে। আর সেই আব্দুল ফাতাহ আল সিসির তো একজন রাজনৈতিক মিত্র রাখবে। তো তখন শেখ হাসিনা তো, এরা বলছে ফাঁসিয়ে দিব, এটা দিব, ওটা দিব, শেখ হাসিনা রাজার বেশে, রানীর বেশে বাংলাদেশে আসবে। শেখ হাসিনাকে রাস্তায় চুর বিছিয়ে নিয়ে আসা হবে। আপনি লিখে রাখেন আমার কথাটা, এবং সেটা খুব যে কোনো সময়। আগস্ট মাস চলে গেলেই আপনারা বুঝতে পারবেন তিনি কখন আসছেন, কোন মুহূর্তে আসছেন। এই যে পুরো প্রক্রিয়াটা যে চলছে, এই চলার নেপথ্য ভূমিকা কি পালন করছে ভারত? না না, তোর নেপথ্য ভূমিকা ভারত কেন পালন করবে? ভারত আমেরিকা মিলে ভূমিকা পালন। আপনি তো এখন ভেবেছেন যে ভারতকে বিগড়ে দেই, তাহলে পাকিস্তান আমাদের বাবা আছে, আব্বা। পাকিস্তান একটা ভিখারি রাষ্ট্র, একটা ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের নিজেরই অস্তিত্ব নাই, 5 ভাগে ভাগ হচ্ছে পাকিস্তান। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে জম্মু কাশ্মীর ভারতের অংশ। দেখেন তাহলে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এক অক্ষে চলে এসছে, সাথে রাশিয়াও আছে। এখন এখানে আর কোনো কিছু কে কি করবে জানি না। তবে শেখ হাসিনার বাংলাদেশ ফেরার জন্য যে পরিবেশটা দরকার ছিল, চূড়ান্ত পরিবেশ, আমি যদি বলি যে সেই সিংহ দরজা খুলে দিয়েছেন তারেক রহমান সাহেব নিজে, ভারতে না গিয়ে। এটা যদি উনি যেতেন তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতে পারতো। মানে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতেন, কিন্তু তারপরেও বিএনপি রাজনীতিতে থাকতো বা ক্ষমতায় থাকতো। এখন সিংহ দরজা খুলেছেন। এইবার শেখ হাসিনার যে সুনামি আসবে, সেই সুনামির স্রোতে কে কোথায় ভেসে যাবে, কি হবে আমি জানি না। তবে এখন আব্দুল ফাতাহ আল সিসি আসছেন, যে কোনো সময় আসছেন। বিএনপি সরকার যে কোনো সফল করবে। পাশাপাশি শেখ হাসিনাকে, আবার বলছি, রাস্তায় ফুল বিছিয়ে, রাস্তা দেখা যাবে না, শুধু ফুল, শেখ হাসিনাকে রাস্তায় ফুল বিছিয়ে স্বাগত জানাবে বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগ না, আওয়ামী লীগ বলে কোনো কথা না, বাংলাদেশের মানুষ যারা ভুক্তভোগী, যাদের খাবার নাই, যাদের কাজ নাই, যাদের বিদ্যুৎ নাই, যাদের গ্যাস নাই, যাদের কোনো সম্ভাবনা নাই, তারাই শেখ হাসিনাকে এবার ফিরিয়ে নিয়ে আসবে। আর সেই ফুল বেছানো রাস্তায় কতজনকে আরো বিছিয়ে দেওয়া হবে রোড রোলারের নিচে, সেটা আমি জানি না। আপনার কথায় আরেকটি উত্তরের সঙ্গে প্রশ্ন এসে যায় যে বিএনপি রাজনীতি করতে পারতো, বিএনপি থাকতে পারতো ভালোভাবে যদি ভারত যেত সমঝোতার মাধ্যমে, তাহলে বিএনপির ভবিষ্যৎ কি হবে সামনে? শেখ হাসিনা বিএনপিকে রাজনীতি করতে তো দিয়েছেন 17 বছর, তেমনি বাংলাদেশ পন্থী শব্দ রাজনীতি করবে। বাংলাদেশ বিরোধী অপশক্তি যারা, জামাত বা অন্যান্য, তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না।
এবং থাকা উচিত না, কারণ এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। তারা আমাদের পতাকা পরিবর্তন করতে চায়, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, বাংলাদেশ নামটাকে পরিবর্তন করতে চায়। সেই পাখি বীজ পাকিস্তানের পাপের সন্তান এবং জঙ্গি জিহাদি, এদের একদম সমাধি হবে বাংলাদেশে। আপনি লিখে রাখতে পারেন, শেখ হাসিনা এবার চলে আসবেন, তার আগে বলছি আব্দুল ফাতাহ আল সিসি যে কোনো মুহূর্তে আসবেন। এখন কখন আসবেন সেটা আর বলার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে যেমন এখন যখন তখন বিদ্যুৎ যায়, আমরাও জানি না, ঠিক তেমনি যখন তখন বিএনপি সরকারের পতন হবে।